আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ড। আজকে আলোচনার বিষয় অভিযোগ কমিটি। এই অভিযোগ কমিটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে রয়েছে। হাইকোর্টের নির্দেশনায় রয়েছে অভিযোগ গ্রহণকারী কমিটি, বাংলাদেশ শ্রম বিধিমালায় রয়েছে যৌন হয়রানি প্রতিরোধ বিষয় অভিযোগ কমিটি, বাংলাদেশ শ্রম আইনে রয়েছে বৈষম্য সহিংসতা হয়রানি বিষয়ক অভিযোগ নিষ্পত্তি কমিটি। কি নামে এই কমিটি গঠন করতে হবে, এই কমিটির গঠন পদ্ধতি কি, এই কমিটির কাজ কি, এই কমিটির এখতিয়ার কি, এই কমিটি কি শুধু তদন্ত করবে নাকি তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিকে সাজা দেওয়ার অথরিটি রাখে, এই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে। মূলত 2009-এর আগে এই অভিযোগ কমিটি সম্পর্কে কোথাও কোনো আইনে বলা ছিল না। প্রথম 2009 সালে এই অভিযোগ কমিটি গঠন সম্পর্কে হাইকোর্টের একটি রায় আসে। পরবর্তীতে বাংলাদেশ শ্রমবিধিতে আসে, পরবর্তীতে সর্বশেষ বাংলাদেশ শ্রম আইনেও এ বিষয় সম্পর্কে চলে আসে। তো আমরা একটি অভিযোগ কমিটি সম্পর্কে প্রথম থেকে এটির ইতিহাসটা আমরা একটু দেখে আসব। হাইকোর্টের নির্দেশনা যেভাবে বলা ছিল, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্র সহ সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যৌন হয়রানির শিকার নারী ও শিশুদের জন্য প্রতিরোধমূলক বিশেষ ব্যবস্থা হিসেবে হাইকোর্টের নির্দেশনা জরুরি বিবেচিত হয়। এ প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী যৌন হয়রানিমূলক সকল প্রকার নির্যাতন প্রতিরোধে মহামান্য হাইকোর্টের দিক নির্দেশনা চেয়ে জনস্বার্থে একটি মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট ফাউজিয়া করিম ফিরোজ। উক্ত মামলার প্রেক্ষিতে 14 মে 2009 মহামান্য হাইকোর্টের মহামান্য বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও মহামান্য বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর সমন্বয়ে গঠিত বেঞ্চ একটি নির্দেশনামূলক নীতি প্রণয়ন করেন। এই নীতিমালার লক্ষ্য উদ্দেশ্য হল যৌন হয়রানি সম্পর্কে সচেতনতা গড়ে তোলা, যৌন হয়রানির কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা, যৌন হয়রানি শাস্তিযোগ্য অপরাধ। উক্ত নীতিমালা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 111 অনুচ্ছেদ অনুযায়ী কার্যকর হবে। মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যতদিন পর্যন্ত এই বিষয়ে উপযুক্ত আইন প্রণয়ন না হবে ততদিন পর্যন্ত সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে এই নীতিমালা অনুসরণ ও পালন করা হবে। হাইকোর্টের নির্দেশনার নীতিমালার 4 ধারায় বলা ছিল যৌন হয়রানির সংজ্ঞা, যে কোন কোন বিষয়গুলো যৌন হয়রানির মধ্যে পড়বে। যেমন 1 নম্বরে বলা ছিল অনাকাঙ্ক্ষিত যৌন আবেদনমূলক আচরণ, সরাসরি কিংবা ইঙ্গিতে, যেমন শারীরিক স্পর্শ বা এ ধরনের চেষ্টা। 2তে বলা ছিল প্রাতিষ্ঠানিক অথবা পেশাগত ক্ষমতা ব্যবহার করিয়া কাহারও সহিত যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা। 3-এ বলা আছে যৌন নিপীড়নমূলক উক্তি। 4 নম্বরে যৌন সুযোগ লাভের জন্য অবৈধ আবেদন, পর্নোগ্রাফি দেখানো। এরকম 10টা পয়েন্ট আছে, আমি সবগুলো এখানে বলিনি, উল্লেখ করিনি, যদিও এটা পরবর্তীতে শ্রমবিধিতেও আসছে, শ্রম আইনেও আসছে। হাইকোর্টের নির্দেশনার 8 ধারায় বলা হয়েছে অভিযোগ, যে সকল আচরণ এই গাইডলাইনের অন্তর্ভুক্ত নয় এমন অশোভন আচরণ সমূহ সম্পর্কে যদি অপরাধের শিকার নারী অভিযোগ করতে চায় তা গ্রহণ করার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ যৌন হয়রানি সম্পর্কে যে সংজ্ঞা দেওয়া হয়েছে, যেটার বাইরেও যদি কোনো অভিযোগকারী অভিযোগ দিতে চায় তাহলে অভিযোগ গ্রহণ করতে হবে। 8 ধারায় বলা হয়েছে অভিযোগ গ্রহণকারী কমিটি, যে অভিযোগ গ্রহণের জন্য, তদন্ত পরিচালনার জন্য এবং সুপারিশ প্রদান করার জন্য সরকারি বেসরকারি সকল কর্মক্ষেত্রে অভিযোগ গ্রহণকারী কমিটি গঠন করতে হবে। কমপক্ষে 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করতে হবে, বেশিরভাগ হবেন নারী, সম্ভব হলে প্রধান হবেন নারী, এবং 2 জন সদস্যকে প্রতিষ্ঠানের বাইরে অন্য প্রতিষ্ঠান থেকে নিয়োগ দিতে হবে, যে প্রতিষ্ঠান জেন্ডার ও যৌন নির্যাতনের বিষয়ে কাজ করে। 10 ধারায় বলা ছিল অভিযোগ কমিটির পরিচালনা প্রণালী বা কাজ। লঘু হয়রানির ক্ষেত্রে যদি সম্ভব হয় অভিযোগ কমিটি সংশ্লিষ্ট পক্ষের সম্মতি নিয়ে অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা করবে এবং কর্তৃপক্ষকে উক্ত প্রতিবেদন দাখিল করবে। অন্য সকল ক্ষেত্রে অভিযোগ কমিটি বিষয়টি তদন্ত করবে। যদি লঘু হয়রানি হয় তাহলে উভয় পক্ষকে ডেকে সমাধান করবে এবং তা ম্যানেজমেন্টকে জানাবে। আর যদি একটু লঘুর থেকে অন্য রকমের অভিযোগ হয়, একটু ডিপের অভিযোগ হয়, তাহলে সেটা তদন্ত পরিচালনা করবে। উক্ত তদন্ত 30 দিনের মধ্যে সম্পন্ন করতে হবে এবং প্রয়োজন হলে 30 থেকে 60 দিন পর্যন্ত এই সময় বৃদ্ধি করতে পারবে। তো এই ছিল মোটা দাগে যে অভিযোগ গ্রহণকারী কমিটি সম্পর্কে হাইকোর্টের নির্দেশনা। তাহলে এখানে হাইকোর্টে যদি আমরা মোটা দাগে বলি তাহলে বলা হয়েছে একটি অভিযোগ গ্রহণকারী কমিটি গঠন করতে হবে। এই কমিটি গঠন প্রণালীতে বলা হয়েছে যে 5 সদস্য থাকতে হবে, যদি সম্ভব হয় প্রধান হবেন নারী, অধিকাংশ সদস্য হবেন নারী, এবং প্রতিষ্ঠানের
বাহির থেকে আরো 2জন সদস্য নিয়োগ দিতে হবে যারা যৌন হয়রানি নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠান থেকে। এবং এদের এখতিয়ার দিয়েছে এতটুকুই যে এরা অভিযোগ গ্রহণ করবে, অভিযোগ সম্পর্কে তদন্ত করবে এবং তদন্ত প্রতিবেদন কর্তৃপক্ষের কাছে দাখিল করবে। কিন্তু এরা কিন্তু কোনো অভিযুক্ত ব্যক্তির এগেনস্টে কোনো সাজা দেওয়ার অথরিটি এই কমিটি রাখে না। সাজা দেওয়ার অথরিটি রাখে কে? উক্ত প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ, যিনি দায়িত্বে আছেন এমন ব্যক্তি। কিন্তু এই কমিটির লোকজন কিন্তু সাজা দেওয়ার অথরিটি রাখে না। আমরা একটু দেখি পরবর্তীতে সাজা নিয়ে কি বলছে হাইকোর্ট। সাজা নিয়ে বলছে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যৌন হয়রানি অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা অপরাধ হিসেবে গণ্য করবে এবং কর্মক্ষেত্রের শৃঙ্খলা বিধি অনুসারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। এবং যদি উক্ত অভিযোগ দণ্ডবিধির যে কোনো ধারা অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য হয় তাহলে প্রয়োজনীয় ফৌজদারি আইনের আশ্রয় নিতে হবে এবং পরবর্তীতে সংশ্লিষ্ট আদালতে বিচার হবে। প্রাথমিক অবস্থায় যদি দেখে যে এটা লঘু হয়রানি অথবা এটা যে প্রতিষ্ঠানের যে আইন আছে বা বিধি আছে বা পলিসি আছে, পলিসির ভিতরে পড়ে, তাহলে সেটা সেই পলিসি থেকে শাস্তি দেবে। আর যদি দেখে যে এটা ফৌজদারি অপরাধ তাহলে সেটা আদালতে সোপর্দ করবে। বাংলাদেশ শ্রম বিধিমালায় 1 সেপ্টেম্বর 2022 যে সংশোধনী এসেছিল সেখানেও এই অভিযোগ কমিটি গঠন সম্পর্কে একটি ধারা একটি বিধি সংযোজিত হয়েছিল, যেটা ছিল বিধি 361 ক, মহিলাদের প্রতি আচরণ। এখানে বলা আছে, একে বলা আছে, কোনো প্রতিষ্ঠানে মহিলা নিযুক্ত থাকিলে মহিলার শালীনতা ও সম্ভ্রমের পরিপন্থী যৌন হয়রানি, অসৌজন্যমূলক আচরণ, অশ্লীল বা অভদ্রজনিত আচরণ করা যাইবে না। ব্যাখ্যা এই উপবিধির উদ্দেশ্য পূরণকল্পে অশ্লীল বা অভদ্রজনিত আচরণ বা যৌন হয়রানি বলিতে নিম্নবর্ণিত আচরণ অন্তর্ভুক্ত হইবে। যেমন 1 নম্বরে ছিল অনাকাঙ্ক্ষিত যৌন আবেদনমূলক আচরণ, 2 নম্বরে আছে প্রাতিষ্ঠানিক বা পেশাগত ক্ষমতা ব্যবহার করিয়া কাহারোর সহিত যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা, 3 নম্বরে যৌন নিপীড়নমূলক উক্তি, 4 নম্বরে যৌন সুযোগ লাভের জন্য অবৈধ আবেদন, পর্নোগ্রাফি দেখানো, যৌন আবেদনমূলক মন্তব্য বা ভঙ্গি, এরকম 12টা পয়েন্ট আছে। 2 নম্বরে বলা হয়েছে প্রতিটি কর্মক্ষেত্রে কমপক্ষে 5 সদস্য বিশিষ্ট যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ে অভিযোগ কমিটি গঠন করতে হবে। তাহলে শ্রম বিধিতে যে কমিটির নাম, তার কমিটির নাম দিয়েছেন যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ে অভিযোগ কমিটি। এই কমিটির প্রধান গঠন কিভাবে বলছেন? এই কমিটির প্রধান হবেন নারী এবং কমিটিতে প্রতিষ্ঠানের মধ্যে হইতে সংখ্যাগরিষ্ঠ নারী প্রতিনিধি থাকিবেন। তবে বিধিতে বাহির থেকে যে 2 জন লোক নেওয়ার কথা বলা হয়েছিল সেটা বিধিতে আর নাই। তাহলে প্রতিষ্ঠানের মধ্য থেকে 5 জন সদস্য নিয়ে কমিটি গঠন করা যাবে। আচ্ছা, এবং বিধিতে আর একটা কথা বলা হয়েছিল যে যৌন হয়রানি প্রতিরোধে গাইডলাইন তৈরি করিতে হবে এবং প্রতিষ্ঠানের সকল কর্মীদের উহা প্রদান করিতে হবে এবং প্রতিটি কর্মক্ষেত্রে একটি করে অভিযোগ বাক্স থাকিবে এবং প্রাপ্ত অভিযোগ সমূহ রেজিস্ট্রে লিপিবদ্ধ করিতে হইবে। 1 এপ্রিল 2026 সালে বাংলাদেশ আইনের যে সংশোধনী এসেছে সেখানে ধারা 332 এর ক সংযোজিত হয়েছে। এখানে একটা পয়েন্ট দিয়েছেন, এবার আর যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ে অভিযোগ কমিটি না দিয়ে নাম দিয়েছেন বৈষম্য সহিংসতা হয়রানি অভিযোগ নিষ্পত্তি কমিটি। আচ্ছা, এখানে দেখি যে এখানে কি বলেছেন। এখানে বলছেন প্রত্যেক মালিক সংশ্লিষ্ট ক্ষেত্রে বৈষম্য সহিংসতা হয়রানি অভিযোগ তদন্তের জন্য একটি অভিযোগ নিষ্পত্তি কমিটি গঠন করিবে। উক্ত কমিটি 5 সদস্য বিশিষ্ট থাকিবে, যেখানে প্রতিষ্ঠানের মধ্য হইতে সংখ্যাগরিষ্ঠ নারী প্রতিনিধি থাকিবেন। প্রধান হইবেন একজন নারী। কমিটিতে 2 জন সদস্যকে জেন্ডার এবং যৌন নির্যাতনের বিষয়ে কাজ করে এমন প্রতিষ্ঠান হইতে নিতে হবে। 2, কমিটি প্রতিটি অভিযোগ বা সংশ্লিষ্ট প্রতিবেদন গ্রহণ, তদন্ত পরিচালনা করিবে এবং বৈষম্য সহিংসতা হয়রানির ক্ষেত্রে শূন্য সহিংসতা নীতি অনুসরণ করিবে। 3, কমিটি গোপনীয়তা রক্ষা ও মানব মর্যাদার প্রতি সম্মান প্রদর্শন করিয়া কাজ পরিচালনা করিবে এবং অভিযোগ ও প্রতিবেদন গ্রহণ, তদন্ত ও ব্যবস্থাপনার কোনো বাধা সৃষ্টি করিবে না। লিখিত অভিযোগ প্রাপ্তির পর অভিযোগ নিষ্পত্তি কমিটি বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবে। তাহলে আমরা 3টা জায়গারই কি কি লেখা ছিল সেটা আমরা কিন্তু অলরেডি রিভিউ করে এসেছি। সর্বশেষ শ্রম আইনে যেটা বলেছেন যে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করতে হবে, সদস্যকে জেন্ডার ও যৌন নির্যাতনের বিষয়ে কাজ করে এমন প্রতিষ্ঠান হইতে নিতে হবে। আর এখতিয়ার দিয়েছেন এরা হলো অভিযোগ গ্রহণ করবে, তদন্ত করবে, কিন্তু সাজা দেওয়ার অথরিটি কিন্তু এই তদন্ত কমিটির কোথাও দেওয়া হয়নি। মানে হলো হাইকোর্টের নির্দেশনা
বাংলাদেশ শ্রম বিধিমালা, বাংলাদেশ শ্রম আইনে এখন পর্যন্ত আমরা পাই নাই যে এই অভিযোগ কমিটি অভিযুক্ত ব্যক্তিকে সাজা দেওয়ার অথরিটি রাখে, এটি কিন্তু এখনো নাই। এখন পর্যন্ত যতটুকু আছে তারা অভিযোগ গ্রহণ করবে, তারা নিজেরাই এই কমিটির লোকরাই তদন্ত করবে এবং তদন্ত প্রতিবেদন কর্তৃপক্ষকে জানাবে। আচ্ছা, আর একটা বিষয় একটু বলা উচিত। নর্মালি প্রতিষ্ঠানে দুই ধরনের কমিটি গঠন আগে ছিল, এক হলো অভিযোগ কমিটি আর একটা হলো যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ে অভিযোগ কমিটি। সাধারণত অভিযোগ কমিটি ফ্যাক্টরি অন্যান্য অভিযোগ নিয়ে কাজ করতেন, আর এই যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ে অভিযোগ কমিটিরা শুধু যৌন হয়রানি নিয়ে কাজ করতেন। কিন্তু আইনে, বাংলাদেশ শ্রম আইন বলেন, হাইকোর্টের নির্দেশনা বলেন, বিধিমালায় বলেন, এরকম আলাদা করে কমিটি গঠন করার কথা কোথাও বলা নাই। অতএব কমিটি একটা থাকলেই হবে, সেটা বৈষম্য সহিংসতা হয়রানি বিষয়ে অভিযোগ কমিটি। যে কমিটি এই অভিযোগ সম্পর্কিত সব বিষয় নিয়ে কাজ করবে, তবে স্পেসিফিক বলে দিয়েছেন যে বৈষম্য সহিংসতা হয়রানির ক্ষেত্রে শূন্য সহনশীলতা মানে জিরো টলারেন্স নীতি অনুসরণ করিবেন। তবে একটা কমিটি থাকলেই হবে, মানে অভিযোগ কমিটি আর যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ে অভিযোগ কমিটি সব মিলিয়ে একটা কমিটি, তার নাম হবে বৈষম্য সহিংসতা হয়রানি বিষয়ে অভিযোগ নিষ্পত্তি কমিটি। এবং এই কমিটি সব অভিযোগগুলোকেই গ্রহণ করবেন, অভিযোগের তদন্ত করবেন এবং তদন্ত প্রতিবেদন কর্তৃপক্ষকে জমা দেবেন। তবে লঘু হয়রানির ক্ষেত্রে, যেটা সমাধান দেওয়ার যোগ্য, নিষ্পত্তি করার যোগ্য, উভয় পক্ষকে ডেকে কথা বলে নিষ্পত্তি দেওয়ার যোগ্য, সেটা নিষ্পত্তি করবেন এবং হলো এই নিষ্পত্তিটাও ম্যানেজমেন্টকে জানাবেন এবং রেজিস্টারে লিপিবদ্ধ করবেন। আচ্ছা, এখন ফ্যাক্টরিতে কাজ করার ক্ষেত্রে বা প্রতিষ্ঠানে এই এই যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ে অভিযোগ কমিটিকে ফাংশনাল করার জন্য আমাদের কি করতে হবে? একটা পলিসি তৈরি করতে হবে। যৌন হয়রানি প্রতিরোধ বিষয় বা অভিযোগ ব্যবস্থাপনা নীতি নামে একটা পলিসি গঠন করতে হবে, যে পলিসির ভিতরে থাকবে যে অভিযোগ কি, কোন কোন বিষয়গুলো অভিযোগের মধ্যে পড়বে। অসংখ্য বিষয় আছে যেগুলোকে আমরা অভিযোগের মধ্যে নেব কি অভিযোগের মধ্যে নেব না। যেগুলো অভিযোগের ভিতরে পড়ে সেগুলো এই অভিযোগ নিষ্পত্তি কমিটি বা বৈষম্য সহিংসতা হয়রানি বিষয়ক অভিযোগ নিষ্পত্তি কমিটি, এই কমিটি শুধু এই বিষয়গুলোই হ্যান্ডেল করবে। বাকি বিষয়গুলো যেটা অভিযোগের ভিতরে পড়ে না, যেটা অসৎ আচরণের ভিতরে পড়ে, সেটা অসৎ আচরণের যে পলিসি আছে সেই অনুযায়ী সমাধান হবে। এখন আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে কোনগুলো অভিযোগ, কোনগুলো অসৎ আচরণ। অসৎ আচরণ কি কি, এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশ শ্রম আইনের 2য় অধ্যায় 23 ধারায় 4 বলা আছে যে কোন কোন বিষয়গুলো অসৎ আচরণ। ওই বিষয়গুলো কিন্তু অভিযোগ কমিটি হ্যান্ডেল করবে না। অভিযোগ কমিটি হ্যান্ডেল করবে শুধু যে বিষয়গুলো অভিযোগ। ঠিক আছে, এটা আপনার পলিসিতে উল্লেখ করতে হবে যে কোন কোন বিষয়গুলো অভিযোগের মধ্যে পড়ে। অভিযোগ প্রদানের পদ্ধতি, কি কি পদ্ধতিতে অভিযোগ দিতে পারবে সেটাও দিবেন। অভিযোগের ক্ষেত্রে নারী পুরুষে বা তৃতীয় লিঙ্গের সমান সুযোগ রয়েছে, এই কথাগুলো ওখানে উল্লেখ থাকবে। অভিযোগ কমিটি গঠন পদ্ধতি কি সেটা আপনার পরিচিতির ভিতরে উল্লেখ করে দেবেন। কমিটির কাজ কি, কমিটির সভা ও মেয়াদ, যদিও কমিটির সভা ও মেয়াদ সম্পর্কে আইনে, বিধিতে অথবা হাইকোর্টের ভার্ডিক্টসে কোথাও কিন্তু উল্লেখ নাই, কিন্তু আপনার পরিচিতি থাকবে। কারণ হলো আপনি কয় মাস পর পর সভা করবেন, পরিচিতি না থাকলে এ মাসে করলেন প্রতি মাসে, আবার 2 দিন পরে করেন 2 মাস পর পর, আবার কখন 6 মাস পর পর, এটা তো হতে পারে না। এই জন্য পলিসিতে যেহেতু আপনার আইনে নাই, সেহেতু পলিসিতে থাকবে যে কমিটির সভা কতদিন পর পর হবে। কমিটির মেয়াদ, এটা কি 2 বছর থাকবে না 5 বছর থাকবে, কতদিন পর পরে কমিটিটাকে আবার রিভিউ করবেন, কমিটি পুনর্গঠন করবেন, না পলিসিতে উল্লেখ থাকবে। তদন্ত পদ্ধতি, তদন্তটা কিভাবে করবেন। আপিল পদ্ধতি, আপিলের কি সিস্টেম থাকবে। তারপরে সম্ভাব্য স্বার্থগত সংঘাত বা তাদের সমাধানের উপায়, স্বার্থগত সংঘাত থাকে তাহলে কিভাবে সমাধান করবেন। স্বার্থগত সংঘাত মানে কমিটির সদস্যদের বিরুদ্ধেই যদি কোনো অভিযোগ আসে তাহলে সেটা কিভাবে মিট করবেন, এটা পরিস্থিতির ভিতরে থাকবে। শাস্তির বিধান, কি শাস্তি দিবেন। বাংলাদেশ শ্রম আইনে যে শাস্তির কথা বলা হয়েছে, 7টা শাস্তির কথা বলা হয়েছে 2য় অধ্যায়ে, এই শাস্তি কি আপনার এই অভিযোগের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যেমনি নিচের পদে আনয়ন করা, তারপর হলে যে 1 বছর পর্যন্ত পদোন্নতি বন্ধ থাকা, অথবা তাকে অপসারণ করা, অথবা তাকে বরখাস্ত করা, অথবা লঘু শাস্তি হিসেবে তাকে কি দেওয়া, ভৎসনা বা সতর্কী করা। এই যে শাস্তিগুলো 7টা আছে, এটা কি মানে সেম ভাবে এখানে প্রযোজ্য হবে কিনা, এটা আপনার পরিস্থিতি উল্লেখ করে দিবেন। প্রতিশোধমূলক আচরণ না করা, মানে কেউ যদি অভিযোগ করে তাকে আমরা প্রতিশোধমূলক আচরণ করব না, এটাও পলিসিতে উল্লেখ করবেন। অভিযোগ সংরক্ষণ পদ্ধতি, অভিযোগগুলোকে আপনারা কোথায় সংরক্ষণ করেন, কিভাবে করবেন, এই বিষয়গুলো অভিযোগ পরিস্থিতি থাকবে। এখন বলতে পারেন যে আমার পরিস্থিতিতে এই 12টা পয়েন্ট না, আরো অসংখ্য থাকে। আরো অসংখ্য থাকতে পারে, ভূমিকা থাকবে, রেফারেন্স থাকবে, তারপরে সে এরিয়া থাকবে, রেসপন্সিবল পার্সন থাকবে, কমিউনিকেশন থাকবে, মানে কমিউনিকেশন মেথড থাকবে, আরো কোনো বিষয় থাকতে পারে।
তবে হলো যে মিনিমাম এই বিষয়গুলো মেন বিষয় এবং অভিযোগ নিষ্পত্তি কমিটির পলিসিতে থাকতে হবে এবং এই পলিসি অনুযায়ী আপনাকে অভিযোগ কমিটি পরিচালনা করতে হবে। এখন তদন্ত একটা অভিযোগ আসলো, যে এমন একটা অভিযোগ আসলো এরকম যে সুপারভাইজার অভিযোগ করলো যে তার অধীনে যে শ্রমিকরা কাজ করে তারা তার যুক্তিসঙ্গত আদেশ মানে না। এটা কি অভিযোগের ভিতরে পড়বে? না, এটা অভিযোগের ভিতরে পড়বে না। এটা চলে যাবে হলো অসৎ আচরণ। এটা ডিসিপ্লিনারির যে পলিসি আছে সেই ডিসিপ্লিনারি পলিসি অনুযায়ী এটা সমাধান হবে, এটা অভিযোগের ভিতরে পড়বে না। অভিযোগ পড়তে হলে আপনাকে ওই যে আপনি নীতি করেছেন বা পলিসি করেছেন, পলিসির ভিতরে যে কোন কোন বিষয়গুলো অভিযোগের ভিতরে পড়বে সেখান থেকে আপনাকে নিতে হবে। এখন অভিযোগ আসলো, অভিযোগ তো অবশ্যই কিভাবে সমাধান করবেন বা তদন্ত কিভাবে করবেন? অভিযোগ লিখিতভাবে করতে হবে। অভিযোগের একটি কপি অভিযোগকারীকে দিতে হবে। ইহার জবাব দেওয়ার জন্য 7 দিনের সময় দেবেন। এটা কিন্তু সব, যেহেতু অভিযোগের বিষয়ে অভিযোগের কিভাবে তদন্ত করবেন, কিভাবে নিষ্পত্তি করবেন এই বিষয়ে যদিও আপনার লতে বলা নাই, শুধু অসদাচরণের বিষয়ে বলা আছে, তো আপনি ওখান থেকে যে সিকোয়েন্সটা আছে সেটা এখানে গ্রহণ করতে পারবেন, তবে এটা আপনার পলিসিতে অন্তর্ভুক্ত করে নিতে হবে। তো আমি যদি এইভাবে সাজাই যে একটা অভিযোগ আসবে, সে লিখিতভাবে আসতে হবে, অভিযোগের একটি কপি তাকে দিতে হবে, এর জবাব দেওয়ার জন্য 7 দিনের সময় দেবেন, তাকে শুনানির সুযোগ দিবেন। বৈষম্য সহিংসতা হয়রানি বিষয়ে অভিযোগ নিষ্পত্তি কমিটি ওই কমিটির তদন্ত করবেন। আলাদা করে তদন্ত কমিটি, যেমনি ডিসিপ্লিনারি অ্যাকশনের ক্ষেত্রে তদন্ত কমিটি গঠন করা হয়, 2 পক্ষ থেকে লোক নেওয়া হয়, এখানে তদন্ত কমিটি গঠন করার প্রয়োজন নেই, তদন্ত কমিটি গঠনই আছে। এই যে অভিযোগ নিষ্পত্তি কমিটি গঠন করেছেন এই কমিটিই তদন্ত করবে। তদন্ত প্রতিবেদন প্রতিপক্ষে বরাবর দাখিল করতে হবে। প্রতিপক্ষ অপরাধের ধরন ও শাস্তির উপর ভিত্তি করে ব্যবস্থা গ্রহণ করবে এবং আপিল করবে। কি ব্যবস্থা গ্রহণ করবে, কি ব্যবস্থা রয়েছে সেটাও আপনার ওই পলিসির ভিতরে থাকতে হবে। এই শাস্তি সম্পর্কে, এই শাস্তির নিয়ে যদি অভিযুক্ত ব্যক্তি যদি সন্তুষ্ট না থাকে তাহলে সে আপিল করতে পারবে। এই আপিলের বিষয় আপনার পলিসির ভিতরে থাকতে হবে। আপিল পদ্ধতিটা কি হবে? আচ্ছা, আপিল পদ্ধতি হলো কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তে যদি অভিযোগকারী বা অভিযুক্ত ব্যক্তি যদি সন্তুষ্ট না হন তাহলে তিনি রায়ের 30 দিনের মধ্যে মালিকের নিকট লিখিত আবেদন করতে পারবে প্রতিকার চেয়ে। মালিক কি করবে? 30 দিনের মধ্যে তিনি আবার তদন্ত করবেন, তদন্ত করে তার সিদ্ধান্ত অভিযোগকারীকে জানাবেন। সেই মালিকের রায়েও যদি অভিযুক্ত ব্যক্তি বা অভিযোগকারী সন্তুষ্ট না হন, অসন্তুষ্ট থাকেন, তবে তিনি প্রতিকার চেয়ে শ্রম আদালতে 30 দিনের মধ্যে প্রতিকার চেয়ে মামলা দায়ের করতে পারবেন। শ্রম আদালত কি করবে? শ্রম আদালতও আবার 30 দিনের মধ্যে উভয় পক্ষকে নোটিশ দিবেন এবং তাদের বক্তব্য শ্রবণ করবেন এবং তার আদেশ প্রদান করবেন। সেই শ্রম আদালতের আদেশেও যদি কোনো পক্ষ অসন্তুষ্ট থাকেন তবে তিনি পরবর্তী 30 দিনের মধ্যে ট্রাইব্যুনালে আপিল দায়ের করতে পারবেন এবং ট্রাইব্যুনালের যে রায় থাকবে এটাই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। এই সব বিষয়গুলোই আপনার এই যে অভিযোগ নিষ্পত্তি পলিসির ভিতরে থাকতে হবে। তাই মোটা দাগে যদি একদম সর্বশেষ বলি তাহলে 2-3টা কমিটি গঠন করার কোনো প্রয়োজন নাই। কমিটি গঠন করতে হবে একটা, যেটার নাম থাকবে হলো বৈষম্য সহিংসতা ও হয়রানি বিষয়ে অভিযোগ নিষ্পত্তি কমিটি। এই কমিটি সকল অভিযোগগুলো গ্রহণ করবে, অভিযোগের তদন্ত করবে এবং তদন্ত প্রতিবেদন কর্তৃপক্ষকে দাখিল করবে, কিন্তু তারা কোনো শাস্তি প্রদানের কোনো রায় দেওয়ার কোনো অথরিটি রাখবে না, কর্তৃপক্ষই কেবল এটা পারবে। দ্বিতীয়ত হলো আপনাকে আইডেন্টিফাই করবে কোনগুলো অভিযোগ, কোনগুলো অসদাচরণ। অসদাচরণগুলো সেটা এই অভিযোগ গ্রহণকারী কমিটি বা বৈষম্য সহিংসতা হয়রানি বিষয়ক নিষ্পত্তি কমিটি এটা গ্রহণ করবে না। এটা আলাদা যে ডিসিপ্লিনারি যে আপনার পলিসি আছে সেই পলিসি অনুযায়ী পরিচালনা হবে। এখানে শুধু অভিযোগ বিষয়গুলোই আপনাকে গ্রহণ করবে এবং তদন্ত করবে এবং প্রতিবেদন ম্যানেজমেন্টকে দাখিল করবে। ম্যানেজমেন্ট তার রায় দেবে। তার রায় যদি রায় যদি কোনো পক্ষ অসন্তুষ্ট থাকে তবে শ্রম আদালতে মামলা করতে পারবে। শ্রম আদালতের রায় অসন্তুষ্ট হলে তিনি ট্রাইব্যুনালে আপিল করতে পারবেন। এই হলো মূলত টোটাল কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির ইখতিয়ার। তারপর আরো কোনো বুঝতে সমস্যা হয় বা জটিলতা থাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে ফোনে কথা বলে এ বিষয়ে জেনে নিতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।